নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগতম। আজ ভারতের পরীক্ষা ব্যবস্থার সাম্প্রতিক যে মারাত্মক বিপর্যয় এবং প্রশ্নপত্র ফাঁসের যে সংকট তৈরি হয়েছে তা নিয়ে গভীরভাবে আলোচনা করা হবে। সম্পূর্ণ নিরপেক্ষ একটি দৃষ্টিকোণ থেকে এই সংক্রান্ত সমস্ত তথ্য এবং মতামতগুলো আজ তুলে ধরা হচ্ছে। ঠিক আছে, চলুন বিষয়টির গভীরে ঢোকা যাক। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএর কাজের সমালোচনা করতে গিয়ে এই তীক্ষ্ণ উপমাটি ব্যবহার করা হয়েছে। প্রথমে প্রশ্নফাঁস হতে দেওয়া এবং তারপর দায়বদ্ধতার কথা বলে পরীক্ষা বাতিল করে দেওয়াটা ঠিক যেন মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটানোর পর নিজেকে নিরাপদ চালক হিসেবে দাবি করার মতো ব্যাপার। আজকের আলোচনার মূল বিষয়গুলোকে কয়েকটি ধাপে ভাগ করা হয়েছে। ১. নিট বাতিলের প্রেক্ষাপট। ২. প্রশ্নফাঁসের প্রক্রিয়া। ৩. পরীক্ষা ব্যবস্থার পদ্ধতিগত সংকট। ৪. নিরাপত্তা বনাম বাস্তবতা এবং সবশেষে প্রস্তাবিত কাঠামোগত সমাধান। শুরু করা যাক প্রথম সেকশন, নিট বাতিলের প্রেক্ষাপট দিয়ে। এই পরীক্ষাটির ব্যাপ্তি এবং এর সাথে যুক্ত মানসিক চাপ ঠিক কতটা বিশাল তা প্রথমে বোঝা খুব জরুরি। সংখ্যাটা হল ২২ লক্ষ। ভারতের এই অত্যন্ত মর্যাদাপূর্ণ মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় প্রতি বছর প্রায় এত বিপুল সংখ্যক পরীক্ষার্থী বসে থাকে। কিন্তু এ ঠিক বিপরীতে উপলব্ধ আসনের সংখ্যাটা দেখলে চমকে যেতে হয়, মাত্র ১ লক্ষ। একবার ভাবলে অবাক হতে হয়, ২২ লক্ষ পরীক্ষার্থীর বিপরীতে মাত্র ১ লক্ষ আসন। এটা রীতিমতো এক চরম লড়াই। নিম্ন মধ্যবিত্ত এবং সুবিধাবঞ্চিত পরিবারের ছেলেমেয়েরা বছরের পর বছর যে কঠোর ত্যাগ স্বীকার করে এই তীব্র প্রতিযোগিতার কাছে, তা অনেক সময়েই একদম অসহায় হয়ে পড়ে। আর এখানেই ঘটে বড় ধরনের বিপত্তি। পরীক্ষার আগেই ইন্টারনেট এবং বিভিন্ন চ্যাট গ্রুপে ৪১০টি প্রশ্ন সম্বলিত একটা ১৫০ পৃষ্ঠার পিডিএফ ছড়িয়ে পড়ে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল, মূল প্রশ্নপত্রের সাথে ১৩০টি প্রশ্ন হুবহু মিলে যায়, এমনকি তাদের সিরিয়াল নম্বর পর্যন্ত এক ছিল। বায়োলজির ৯০টি প্রশ্নের মধ্যে ৯০টি এবং কেমিস্ট্রির ৪০-এর বেশি প্রশ্ন হুবহু এই পিডিএফ থেকে এসেছে, যা কোনোভাবেই কোনো সাধারণ কাকতালীয় ঘটনা হতে পারে না। চলে যাচ্ছি দ্বিতীয় সেকশনে, প্রশ্নফাঁসের প্রক্রিয়া। চলুন নিরপেক্ষভাবে দেখে নেওয়া যাক ঠিক কিভাবে এই সংঘবদ্ধ চক্রটি প্রশ্নপত্র ফাঁস করে এবং তা বিতরণ করে। এই ফাঁসের একটি সুনির্দিষ্ট চেন বা শৃঙ্খল রয়েছে। অভিযোগ অনুযায়ী এর সূত্রপাত হয় রাজস্থানের এক এমবিবিএস ছাত্রের মাধ্যমে, যে কেরালায় পড়াশোনা করছিল। সেখান থেকে এই প্রশ্নপত্র বিভিন্ন পিজি অ্যাকোমোডেশনের মাধ্যমে সাধারণ ছাত্রদের কাছে পৌঁছায় এবং শেষমেশ বিভিন্ন কাউন্সিলরের হাত ঘুরে তা চারদিকে ছড়িয়ে পড়ে। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল অর্থের পরিমাণ। ফাঁস হওয়া প্রশ্নপত্র পাওয়ার জন্য একজন শিক্ষার্থীর কাছ থেকে ৩০ থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এই বিশাল অঙ্কের লেনদেনই পরিষ্কার বুঝিয়ে দেয় এই চক্রটি ঠিক কতটা গভীরে শিকড় গেড়েছে। এবার ৩ নম্বর সেকশন, পরীক্ষা ব্যবস্থার পদ্ধতিগত সংকট। নিট পরীক্ষার গণ্ডি পেরিয়ে যদি একটু বৃহত্তর চিত্রের দিকে তাকানো যায়, তবে বোঝা যাবে এটি শুধু একটা পরীক্ষার বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এটি দশকের পর দশক চলা এক গভীর পদ্ধতিগত পচনেরই লক্ষণ। এই পরিসংখ্যানটি সত্যি চমকে দেওয়ার মতো। গত মাত্র ৫ বছরে পুরো দেশ জুড়ে প্রায় ৫০টির মতো পরীক্ষা ফাঁসের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। সংখ্যাটা কিন্তু ৫০। আর এর ফলে যে মানবিক বিপর্যয় ঘটছে তার স্কেলটাও বিশাল। অনুমান করা হচ্ছে গত কয়েক বছরের এই লাগাতার প্রশ্ন ফাঁসের কারণে প্রায় ১.৫ কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সংকট ঠিক কতটা বিস্তৃত তাই তালিকা দেখলেই স্পষ্ট হয়ে ওঠে। রাজস্থানের রিট থেকে শুরু করে উত্তরপ্রদেশের পুলিশ পরীক্ষা, বিহারের বিপিএসসি, এমনকি সিবিএসসি বা জেইইর মতো পরীক্ষাও এই ফাঁসের হাত থেকে রেহাই পায়নি। এটি নির্দিষ্ট কোনো রাজ্যের সমস্যা নয়, বরং এটি একটি সর্বব্যাপী সংকট যা বিভিন্ন রাজনৈতিক মেয়াদ জুড়েই বিদ্যমান। ৪ নম্বর সেকশন, নিরাপত্তা বনাম বাস্তবতা। বর্তমান নিরাপত্তা ব্যবস্থাগুলোর ব্যর্থতা এবং উচ্চ প্রযুক্তির সাথে রূঢ় বাস্তবতার যে বিশাল ফারাক রয়েছে, এবার সেটা একটু বিশ্লেষণ করা যাক। রাধাকৃষ্ণন কমিটির সুপারিশ অনুযায়ী জিপিএস ট্র্যাকিং, বায়োমেট্রিক ভেরিফিকেশন এবং সিসিটিভির মতো অত্যাধুনিক সব ব্যবস্থা নেওয়া হয়েছিল।
কিন্তু আসল ফলাফল ছিল সম্পূর্ণ ভিন্ন। প্রশাসনিক দুর্নীতির কারণে এই সমস্ত হাইটেক প্রযুক্তিকে পুরোপুরি পাশ কাটিয়ে একেবারে উচ্চ পর্যায় থেকেই প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। যেমন ধরা যাক ২০২৪ সালের ওইসি স্কুলের ঘটনাটির কথা। অভিযোগ রয়েছে যে ওই নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে একেবারে তালাবন্ধ ট্র্যাঙ্ক থেকে সরাসরি প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া হয়েছিল। এটা পরিষ্কার প্রমাণ করে যে ব্যর্থতা মূলত প্রযুক্তিগত নয়, বরং তা মানবিক এবং প্রশাসনিক। চলে আসছি শেষ সেকশনে, প্রস্তাবিত কাঠামোগত সমাধান। এতক্ষণ তো সমস্যাগুলো নিয়ে আলোচনা হলো, এবার এই গভীর সংকটের কি কাঠামোগত সমাধান প্রস্তাব করা হয়েছে সেগুলোর দিকে নজর দেয়া যাক। প্রশ্নপত্র ছাপানো এবং পরিবহনের সাথে যুক্ত এই দুর্বলতাগুলো দূর করতে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব দেয়া হয়েছে। কাগজ ভিত্তিক পরীক্ষা সম্পূর্ণ বাতিল করে ইভিএম বা ইউপিআই এর মতো ডিজিটাল পরিকাঠামো ব্যবহার করে কম্পিউটারাইজড ব্যবস্থা চালু করার কথা বলা হয়েছে, যেখানে পরীক্ষার একদম শেষ মুহূর্তে জাস্ট ঠিক সেই সময় প্রশ্নগুলো র্যান্ডমাইজ করা হবে। এখানে একটি অত্যন্ত জোরালো এবং কিছুটা বিতর্কিত দাবিও উঠে এসেছে। বর্তমান আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি গভীর হতাশা থেকেই এই মত প্রকাশ করা হয়েছে যে অপরাধীদের জনসম্মুখে এমন কঠোর শাস্তি দেওয়া উচিত যা ভবিষ্যতে এ ধরনের অপরাধের জন্য একটা চূড়ান্ত দৃষ্টান্ত বা প্রতিরোধক হিসেবে কাজ করবে। পরিশেষে একটি অত্যন্ত তীক্ষ্ণ প্রশ্ন দিয়ে আজকের এই বিশ্লেষণ শেষ করা হচ্ছে। শিক্ষা ব্যবস্থার এই পদ্ধতিগত দুর্নীতি বা পচন যদি চলতেই থাকে, তবে দেশের যুব সমাজ কি আদৌ দেশের ভবিষ্যৎ নির্মাণে আগ্রহী হবে, নাকি তারা শুধু দেশ ছেড়ে বাইরে চলে যাওয়ার পথ খুঁজবে? এই গভীর চিন্তার বিষয়টি সামনে রেখেই আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে। সম্পূর্ণ বিশ্লেষণটি শোনার জন্য অনেক ধন্যবাদ।